হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আরপিএফ কনস্টেবলে আসা জিকে কোশ্চেনের আজকে আমাদের 3 মার্চ অর্থাৎ সেকেন্ডের সেকেন্ড শিফট, যেখানে আমরা আগের ভিডিওগুলোতে টোটাল 36টা শিফটে যে এক্সাম হয়েছিল সেখানে 50টা করে কোশ্চেন অর্থাৎ 1800টার মতো কোশ্চেন্স এখানে অ্যাভেলেবেল। ঠিক আছে, এবং এটা আমরা খুবই কুইক কমপ্লিট করব, কারণ অলরেডি আমাদের এটা নিয়ে 5টা ভিডিও কমপ্লিট হবে এবং এর পিডিএফগুলো তোমরা আমরা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে জিকের যে ট্রেন্ড চলছে, যেমন ধরো কারেন্ট অ্যাফেয়ার্স কিরম আসছে, যে লাস্ট 6 মাসের আসছে না 8 মাসের আসছে, সেরকম কারেন্ট অ্যাফেয়ার্সে কিরম টাইপের কোশ্চেন আসছে। এছাড়া হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকের মধ্যে ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স থেকে শুরু করে যাবতীয় যা আছে স্পোর্টস, যাবতীয় যা যে ঠিক আছে সম্পর্কে আমরা জানতে পারছি এবং কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কেও দেখতে পাচ্ছি। আর এটা ইম্পর্টেন্ট এই কারণে আপকামিং এনটিপিসি এক্সামিনেশন এবং গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এটা। এছাড়া তোমরা তো জানোই যে আমার চ্যানেলেতে যতক্ষণে যে এনসিআরটি বইয়ের সায়েন্সের ক্লাস 9 এবং 10-এর সমস্ত চ্যাপ্টার্সগুলো টেক্সট করানো আছে, তার মধ্যে এক্সাম্পলারও করানো, মানে ক্লাস 9-এর অনেক কটা এক্সাম্পলার করানো আছে, ক্লাস 10-এর এক্সাম্পলার আমরা কমপ্লিট করব এবং আরও বিভিন্ন কোশ্চেন্স নিয়ে, বিশেষ করে সায়েন্সের বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আমরা আলাদা আলাদা করে সেপারেট করে ভিডিও করব এবং তার কাজ চলছে, সেগুলো তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে অনেক কোশ্চেন তোমরা ডাইরেক্টলি কমন পাবে। তো আশা করি সেগুলো তোমাদের ক্ষেত্রে উপকারী হবে আপকামিং এক্সামিনের জন্য। তো তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি এবং দেখি কী কী কোশ্চেন এসেছিলো এবং কী কী কোশ্চেন আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম কোশ্চেন চলে আসছে যে অ্যাজ অফ দ্য অক্টোবর 2024 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া। তো যদি বলে যে ন্যাশনাল হাইওয়ের ইন্ডিয়াতে সবথেকে লংগেস্ট কোনটা, ন্যাশনাল হাইওয়ে 44। ন্যাশনাল হাইওয়ে 44 হচ্ছে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, যেটা অ্যাকচুয়ালি শ্রীনগর টু কন্যাকুমারী পর্যন্ত যেটি বিস্তৃত লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। তো তার মানে এর পরের কোশ্চেন চলে আসছে যে হু বিকেম দ্য এম্পায়ার অফ দ্য ডেলি ইন 1440 এডি। তো কে কোন কে দিল্লির সুলতান হয়েছিলেন 1414 খ্রিস্টাব্দে। তো সেক্ষেত্রে হয়েছিলেন খিজির খাঁ হয়েছিলেন 1414-তে। তো হু ওয়াজ দ্য ইলেক্টেড চেয়ারপারসন অফ দ্য 77 সেশন অফ দ্য WHO হু সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল কমিটি অফ দ্য ফ্রম 7 to 9 অক্টোবর। সেক্ষেত্রে কে হয়েছিলেন, তিনি হয়েছেন তখন জগৎ প্রকাশ নাড্ডা বা জেপি নাড্ডা, যিনি বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী আছেন। তিনি 2024-এর 7 থেকে 9 অক্টোবর হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল কমিটির যে মিটিং হয়েছিল নিউ দিল্লিতে, তার হেড হয়েছিলেন। তো হু অ্যামং দ্য ফলোয়িং স্টার্টেড দ্য ভুদান মুভমেন্ট। তো ভুদান মুভমেন্ট 1951 সালে এপ্রিলে শুরু হয়েছিল। তো কে চালু করেছিলেন ভুদান মুভমেন্ট? চালু করেছিলেন আচার্য বিনোবা ভাবে চালু করেছিলেন ভুদান মুভমেন্ট। তারপরে কোশ্চেন চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট ইন দ্য কনটেক্সট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তো 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলতে বলছে যে এখানে দিচ্ছে যে কারেক্ট কনটেক্সট, অ্যাকচুয়ালি অপশান দুটো কী কী ঠিক হবে। তো সেক্ষেত্রে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী কী মানে ছিল অ্যাকচুয়ালি, সেখানে বলা হতো দ্য অ্যাক্ট ইজ অলসো কল্ড দ্য অ্যাক্ট অফ দ্য গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সের জন্য এই অ্যাক্টটা কার্যকরী ছিল। আর বলা হয়েছে দ্য পাওয়ার অফ দ্য কন্ট্রোল ইন্ডিয়ান টেরিটরি ওয়াজ ভেস্টেড ইন দ্য কুইন। মানে বলা হয় যে ব্রিটেনের কুইনের হাতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটেনের কুইনের হাতে সেটাকে ট্রান্সফার করা হয়। তারপরে চলে আসছে হুইচ অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস দ্য অ্যান্টি ডিফেকশন ল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন এইমিং টু প্রিভেন্ট ইলেক্টেড মেম্বার ফ্রম দ্য সুইচিং পার্টিস। তো 1985 সালে 52 অ্যামেন্ডমেন্ট হয়, যেখানে দলত্যাগ বিরোধী আইন পাশ হয় এবং সেটা অ্যাকচুয়ালি 52 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন পাশ হয়। এবং তখন প্রধানমন্ত্রী ছিলেন কে? প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী তখন ছিলেন পিএম। রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালীন এই দলত্যাগ বিরোধী, যাকে বলা হয় যে ওই দলত্যাগ অ্যান্টি ডিফেকশন ল, এটা আইন পাশ হয়। তো সেক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য প্রভিশন অফ দ্য
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, তো 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এর 1858 সালের ভারত সরকারের আইনে কি কোনটা ছিল না, সেক্ষেত্রে এরকম বলা হয়েছিল, ল মেম্বার ওয়াজ এ মেড আ ফুল অফ মেম্বার ওয়াজ মেড এ ফুল মেম্বার অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য গভর্নর কাউন্সিল। এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। এখানে বলেছিল যে কোনটা ঠিক না, যে এক্সিকিউটিভ কাউন্সিল অথবা গভর্নর জেনারেল তিনি ছিলেন না। হাউ ডাজ এ ডাইপোল বিহেভ হোয়েন ইট ইজ প্লেসড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তো একটা মানে ডাইপোল কিভাবে কাজ করে বলতে হবে যে হাউ ডাজ এ ডাইপোল বিহেভ হোয়েন ইট প্লেস ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। যখন একটা একমাত্রিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন একটা দ্বিমেরুকে রাখা হয় তখন তার আচরণটা কী হয়, তখন বলতে হবে যে ইট এক্সপিরিয়েন্স দ্য টর্ক বাট নট নেট ফোর্স। টর্ক বা দ্বন্দ্ব কাজ করে এর মধ্যে, বাট সেখানে কোনো নেট ফোর্স বা বল কাজ করে না। দ্য ফোর্স অ্যাক্টিং অন এ চার্জ পার্টিকেল ইন অ্যান এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ডাস নট ডিপেন্ড অন হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস। তো মাস অফ দ্য পার্টিকেল বলতে হবে যে দ্য ফোর্স চার্জ পার্টিকেল ইন অ্যান এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ডাস নট ডিপেন্ড অন হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস। তো চৌম্বক ক্ষেত্রের মধ্যে বাইরের কোন ফ্যাক্টরটা কাজ করে না। মাস অফ দ্য পার্টিকেল এখানে চৌম্বক ক্ষেত্রে বলতে হবে যে এফ মানে এক্ষেত্রে কাজ করে না। এখানে ফর্মুলাটা ছিল এফ ইজ ইকুয়াল টু কিউই, যেখানে কে বলা হয় চৌম্বক ক্ষেত্র আর বা বলা হয় ম্যাগনেটিক ফিল্ড, আর এখানে কিউ হচ্ছে আধান, এফ হচ্ছে ফোর্স। সেক্ষেত্রে মাস এখানে কোনো কাজ করে না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য আরবিয়ান সি ইজ দ্য লার্জেস্ট ইন দ্য লাক্ষাদ্বীপ গ্রুপ। সেক্ষেত্রে বলা হয় লাক্ষাদ্বীপ গ্রুপে, আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ গ্রুপে সবথেকে বৃহত্তম দ্বীপ কোনটা, সেটা হলো মিনিকয়। সেটা হলো বৃহত্তম দ্বীপ। তারপরে বলা হচ্ছে আইআইটি মাদ্রাস অ্যানাউন্স দ্য লঞ্চ অফ ইট ফার্স্ট ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন দুবাই 2024, November 2024. হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস ডেভেলপমেন্ট? তো এই সিগনিফিকেন্স, আইআইটি মাদ্রাস অ্যানাউন্স দ্য লঞ্চ ফার্স্ট ইন্টারন্যাশনাল সেন্টার অফ দ্য রিসার্চ ইনোভেশন ইন দুবাই। তো আইআইটি মাদ্রাস দুবাইতে প্রথম আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র লঞ্চ করলো 2024-এ। এটা অ্যাকচুয়ালি কী বলছে, ইট মার্কস দ্য আইআইটি মাদ্রাস এক্সপ্যানশন ইনটু দ্য মিডল ইস্ট ফর কোলাবোরেট রিসার্চ অ্যান্ড ইনোভেশন। তো আইআইটি মাদ্রাস দ্বারা মিডল ইস্ট মানে মধ্য এশিয়াতে অ্যাকচুয়ালি গবেষণা কেন্দ্র এবং ইনোভেশনের একটা সেন্টার বা কোলাবোরেশন চালু হলো। ব্যাস এই পর্যন্তই। তাহলে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রিডম ইজ নট পার্ট অফ দ্য রাইট টু ফ্রিডম আন্ডার দ্য আর্টিকেল 19। তো আর্টিকেল 90 বা ধারা 19 অনুযায়ী কোনটা রাইট টু ফ্রিডমের মধ্যে পড়ে না। তো ফ্রিডম অফ কনসায়েন্স কিন্তু এই আর্টিকেল এর মধ্যে পড়ে না। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য আলট্রা প্রিমিয়াম ক্রেডিট কার্ড লঞ্চ বাই অ্যাক্সিস ব্যাঙ্ক ইন পার্টনারশিপ উইথ Visa in August 2024 for individual with an ultra high net worth in India. তো হুইচ অফ দ্য ফলোয়িং আলট্রা প্রিমিয়াম ক্রেডিট কার্ড এর মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্ক ভিসার সাথে পার্টনারশিপ করে যে আলট্রা প্রিমিয়াম ক্রেডিট কার্ড লঞ্চ করেছে আগস্ট 2024 ফর ইন্ডিভিজুয়াল উইথ আলট্রা হাই নেট ওর্থ, এটা কোন এর নাম কি? এর নাম হলো বলা হয় প্রাইমাস ক্রেডিট কার্ড। তারপরে বলা হচ্ছে নাগার হাভেলি লাইস অন দ্য বর্ডার অফ হুইচ টু স্টেটস ইন ইন্ডিয়া। বলা হয় গুজরাট আর মহারাষ্ট্রের মাঝখানে অবস্থান করছে কি নাগার হাভেলি। দাদরা নাগার হাভেলি বলে যে ইউটিটা আছে, ইউনিয়ন টেরিটরি, সেটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করছে? ওই গুজরাট আর মহারাষ্ট্রের মাঝখানে। ব্যাস হয়ে গেল। তারপরে চলে আসছে 15, অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ইন বিহার ডিড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লে দ্য ফাউন্ডেশন অফ দ্য স্টোন এইমস টু বুস্ট দ্য হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইন 13 নভেম্বর 2000। তো বিহারের কোন জেলায় এইমস প্রতিষ্ঠা করা মানে জন্য শিলান্যাস করলেন নভেম্বরে 2024-এ? তিনি হলেন দারভাঙ্গা জেলায়। কে করেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য ইনফ্রাস্ট্রাকচার। তারপরে বলা হচ্ছে ড্যাশ ডিটারমাইন দ্য নাম্বার অফ দ্য মেম্বার্স অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন। তো স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে থাকে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যারা কতজন মেম্বার বা কতজন সদস্য নিয়োজিত হবেন সেটা অ্যাকচুয়ালি ঠিক করে কে বলা হয় যে দ্য গভর্নর অ্যাকচুয়ালি ঠিক করে থাকেন। এবং পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে ডিটেলস দেওয়া আছে 315 থেকে 323 পর্যন্ত।
পাবলিক সার্ভিস কমিশন পর্যন্ত সম্পর্কে, সেটা অ্যাকচুয়ালি ইউপিএসসি বলো আর সেন্ট্রাল ইউপিএসসি বলো আর স্টেট পাবলিক সার্ভিস কমিশন বলো, সেখানে ডিটেলস দেওয়া আছে। আফটার দ্য রিভল্ট অফ 1857 দ্য টাইটেল ইমপ্রেস অফ দ্য ইন্ডিয়া, 1857 সালের পর ইংল্যান্ডের রানীকে বলতে হবে যে কোন সালে সিপাহী বিদ্রোহে 1857 সালের পর ইংল্যান্ডের রানীকে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয় কোন সালে? সেটা 1877 সালে দেওয়া হয়, গিভেন টু দ্য কুইন অফ ইংল্যান্ড। ইমপ্রেস অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন টু দ্য কুইন অফ ইংল্যান্ড। তারপরে চলে আসে ইন্ডিয়া এইচডিআই। ইন্ডিয়াস এইচডিআই ভ্যালু ফর 2022 পুট দ্য কান্ট্রি ইন দ্য ড্যাশ human development category, positioning it at 134 out of the 193 কান্ট্রি। তো ইন্ডিয়ার এইচডিআই ভ্যালু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2022 অনুযায়ী বলতে হবে যে মানব উন্নয়ন সম্পদে 193 এর মধ্যে 134 নম্বর র্যাঙ্ক করা। এর র্যাঙ্ক এর ক্ষেত্রে এর মানে হিউম্যান ডেভেলপমেন্টের মান কীরকম, সেটা হলো মিডিয়াম ক্যাটাগরির মধ্যে পড়ে। তাহলে কত র্যাঙ্ক করেছে? 134। এটা কত সালে? এটা অ্যাকচুয়ালি এইচডিআই 2022 অনুযায়ী। সুতরাং এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করা খুবই রিস্কি কোশ্চেন। যাই হোক, তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লেড দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য জিএসটি। তো 101তম অ্যামেন্ডমেন্ট, এই কোশ্চেনটা কিন্তু বারবার এসছে। সুতরাং আমরা আগের শিফটেও দেখেছিলাম, এই শিফটেও দেখলাম। তেহরি ড্যাম অন ওয়ান অফ দ্য টলেস্ট ড্যাম ইন ইন্ডিয়া লোকেটেড হুইচ অফ দ্য ফলোইং স্টেট। তেহরি ড্যাম অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডে অবস্থিত। কোন নদীর উপর? সেটা ভাগীরথী। তো এই ভাগীরথী নদী আপ টু হরিদ্বার থেকে মানে দেবপ্রয়াগে ভাগীরথীর সালে অলকানন্দা যখন মিট করছে, তারপর থেকে গঙ্গা নামে পরিচিত হয়ে চলে আসছে। তো এই হরিদ্বারের পর থেকে এটা অ্যাকচুয়ালি গঙ্গা নামে পরিচিত হয়ে চলে আসছে আপ টু পশ্চিমবঙ্গের ধুলিয়ান, যেটা মুর্শিদাবাদের ধুলিয়ান, যেটা রিসেন্ট বিভিন্ন পলিটিক্যাল বিভিন্ন ওই কমিউনাল বা অ্যাটাকের জন্য নিউজ পেপারে রয়েছে, অ্যাকচুয়ালি নিউজ হেডিংয়ে। তো সেই ধুলিয়ানের কাছে আসার পর সেটা দুটো ভাগে ভাগ হচ্ছে। একটার নাম ভাগীরথী নামে চলে যাচ্ছে বাংলাদেশে, আর আরেকটা হুগলি নামে চলে আসছে পশ্চিমবঙ্গের হুগলি, মানে ওই হুগলি নামে চলে আসছে কলকাতা হয়ে আপ টু বঙ্গোসাগরে গিয়ে পড়ছে। এই ভাগীরথীটাই যখন আবার এতে ঢুকছে, বাংলাদেশে ঢুকছে, তার নাম হচ্ছে পদ্মা। এবং তারপর সে যতক্ষণে ওই যমুনা নদী, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদী, যেটা বাংলাদেশের নাম যমুনা, সেটা যমুনা নামকরণ করার পর গঙ্গা যমুনা মিট করার পর তাদের নাম হয় মেঘনা, সেটা বঙ্গোসাগরে পড়ছে। তো দ্য বিন্দো রেঞ্জ ইজ বাউন্ডেড বাই হুইচ রেঞ্জ অন দ্য সাউথ। বিন্দো রেঞ্জে দক্ষিণ দিকে কে আছে? সাতপুরা। বিন্দো রেঞ্জ তার দক্ষিণ দিকে আছে সাতপুরা। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে 22 দাগের কোশ্চেন, ইন স্টেট অফ দ্য ইউপি ভার্সেস MS লালিতা বা বলা MS লালতা প্রসাদ ভালস কেস ইন অক্টোবর 2024, a 9-judge constitution bench of the Supreme Court held which of the following decision 8:1 minority. So states have the power to regulate the denatured spirit of the industrial alcohol. তো এক্ষেত্রে বলা হয়েছে যে ওই একটা মামলা হয়েছিল উত্তরপ্রদেশ সরকারের সাথে, MS লালতা প্রসাদ ভালস কেস অক্টোবর 2024, যেখানে 9-judge কনস্টিটিউশনাল বেঞ্চ অফ দ্য সুপ্রিম কোর্টের 9জন জাজের বেঞ্চ মিলে একটা রায় দেয়, 8:1 মেজরিটি দেয়, যেখানে বলে স্টেট হ্যাভ দ্য পাওয়ার টু রেগুলেট ডিনেচার স্পিরিট অর ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল। তো ওই ডিনেচার স্পিরিট বা ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহলের যে রেগুলেট করার ক্ষমতা এটা স্টেটের থাকবে। ইন অক্টোবর 2024, HDFC Bank introduced a GIGA, a new suite of financial product and services specifically designed for gig workers। বলা হয়েছে যে গিগা বলে HDFC ব্যাংক গিগা বলে একটা করেছে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বার করেছে, যেটা অ্যাকচুয়ালি গিগ ওয়ার্কার্স এবং ফ্রিল্যান্সারদের জন্য কাজ করবে স্পেসিফিক্যালি। তারপরে বলা হচ্ছে ড্যাশ প্লেড দ্য ডুয়াল রোল of an organizer and player in the HSBC India Legend Golf Championship held at the JP Green in Greater Noida 31st August to 1st September 2024। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে ড্যাশ প্লেড এ ডুয়েল রোল ফর অর্গানাইজেশন অফ প্লেয়ার HSBC ইন্ডিয়া লেজেন্ড অফ গল্ফ চ্যাম্পিয়ন। তো সেক্ষেত্রে ওই মিকা সিং এর নামে HSBC ইন্ডিয়া লেজেন্ড গল্ফ চ্যাম্পিয়ন একটা চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল জেপি গ্রিন ইন দ্য গ্রেটার নয়ডা। এটা অ্যাকচুয়ালি কার নামে আয়োজন করেছিল? মিকা সিং, যিনি হলেন মিকা সিং এর ছেলে।
জিম্মিকা সিং। তারপরে চলে আসছে যে হুইচ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল অ্যানাউন্স দ্য লঞ্চ অফ ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস ইউএলআই অন অগস্ট 2024। সেক্ষেত্রে আরবিআই লঞ্চ করেছে ইউএলআই। হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যালাউ দ্য সেম পার্সন টু অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নমেন্ট অফ 2 or more স্টেট। সেক্ষেত্রে 7 নম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছিল সংবিধান, সেক্ষেত্রে 1956-এ হয়, যেখানে বলা হয় যে এই 7 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে বলা হয় একজন গভর্নর তিনি 2টো অথবা তার অধিক মানে রাজ্যে গভর্নর হিসেবে নিযুক্ত হতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে ওয়াটার ড্রপ সাইন অন লোটাস লিফ ডিউ টু দ্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। যখন পদ্মপাতার উপর জল পড়ে তখন যে তার উজ্জ্বলতা দেখা যায় সেটা টোটাল ইন্টারনাল ডিফ্লেকশনের জন্য হয়। তো সেক্ষেত্রে বলা হয় টোটাল ইন্টারনাল ডিফ্লেকশনের জন্য হয়ে থাকে, রিফ্লেকশনের জন্য হয়ে থাকে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যাকে বলা হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যার বাংলা হলো অভ্যন্তরীণ। এটা আমরা যখন ফিজিক্স পড়িয়েছিলাম তখন ফিজিক্সের লাইট চ্যাপ্টারে পড়িয়েছিলাম রিফ্লেকশনে। তারপরে চলে আসছে দ্য ইকোনমিক রিফর্ম অফ 1991 এম টু ট্রান্সফর্ম ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ ইকোনমি এ গ্লোবাল। বলা এলপিজি হচ্ছে লিবারাইজেশন, এবং এলপিজি সিস্টেম চালু করেছিল এর সময় 1991-তে, তখন ওই পিএম নারসিমা রাও প্রধানমন্ত্রীত্বকালীন চালু হয়েছিল, যেখানে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন এটাকে বলা হয়। এবং সেক্ষেত্রে তখন অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে কি মনমোহন সিং। এই গ্লোবাল অ্যান্ড কম্পিটিটিভ ইকোনমির জন্য এলপিজি সিস্টেম চালু হয়েছিল, কে বলা হয় এলপিজি সিস্টেম, এখানে লিখে রাখি, এলপিজি সিস্টেম চালু করেছিলেন। লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। দ্য হিন্দু স্ক্রিপচার অফ দ্য শ্রীমদ ভাগবত গীতা which is the believed to be narrated by the Lord Krishna to Arjun during the Mahabharata war has between the Pandav and the Kaurav is composed how many chapter? তো ভগবত গীতার কতগুলো চ্যাপ্টার আছে? সেটা 18টা চ্যাপ্টার আছে, 18টা চ্যাপ্টার। এবং তারপরে চলে আসছে ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ দ্য নামচুক কোলফিল্ড লোকেটেড। নামপুক কোলফিল্ড অবস্থান করছে কোথায়? সেটা অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশে অবস্থিত। হোয়ার ওয়াজ দ্য কমনওয়েলথ হেডস অফ দ্য গভর্নমেন্ট মিট করলো 2024-এ? সেক্ষেত্রে এটা এপিয়া সোমোয়া, বলা হয় যে সামোয়া বলে একটা জায়গা আছে যেখানে অ্যাকচুয়ালি কমনওয়েলথ হেডের মিটিংটা সম্পন্ন। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আনকমন কোশ্চেন এসেছিল। ইলেকট্রিসিটি ইজ দ্য ইন্টারনাল টু মডার্ন লাইফ ইন নিউমেরাস ওয়ে। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ দ্য মেজারিং ইলেকট্রিক কারেন্ট? এসআই ইউনিট হলো কি? বলা হয় অ্যাম্পিয়ার হচ্ছে এসআই ইউনিট ইলেকট্রিক কারেন্টের। হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ওয়ার অ্যাডেড টু দ্য 8th শিডিউল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই 71st অ্যামেন্ডমেন্ট? তো 71st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মণিপুরি, কোঙ্কনি অ্যান্ড নেপালি ভাষা অ্যাড হয়েছিল, টোটাল 3টে ভাষা অ্যাড হয়েছিল। তারপরে চলে আসছে যে হু রোড দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স রিলেটেড টু দ্য ইন্ডিয়ান ন্যাশনাল হিস্ট্রি 1857 রিভল্ট। তো কে ইন্ডিয়ান ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স বলে একটা বই লিখেছিল, যেটা অ্যাকচুয়ালি ভারতের স্বাধীনতা 1857 সালে স্বাধীনতা ওই সিপাহী বিদ্রোহের গল্প সম্পর্কে লেখা। সেক্ষেত্রে তিনি লিখেছিলেন বীর সাভারকর। তো হাউ মেনি মেজর ক্যাপিটাল অ্যাকুইজিশন কন্ট্রাক্ট ডিড দ্য মিনিস্ট্রি অফ দ্য ডিফেন্স সাইন মার্চ 2024? আত্মনির্ভরতা ইন ডিফেন্স, আত্মনির্ভরতা এবং ডিফেন্স নামে 2024-এর মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রক কতগুলো চুক্তি স্বাক্ষর করেছে? সেক্ষেত্রে কোল কন্ট্রাক্ট করেছে, বলতে হবে যে ক্যাপিটাল কন্ট্রাক্ট করেছে, মানে মেজর ক্যাপিটাল অ্যাকুইজিশন কন্ট্রাক্ট ডিড দ্য মিনিস্ট্রি পার্ট অফ দ্য আত্মনির্ভরতা ইন ডিফেন্স। সেক্ষেত্রে পাঁচখানা অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট সাইন করেছে। ইন 2024 ইন্ডিয়া ডেভেলপ এ নিউ ইন্টিগ্রেটেড ওয়েব পোর্টাল কল্ড এরনেট, এবং এটা অ্যাকচুয়ালি টার্গেট ইউজার অফ দ্য এরনেট কী হয়? বলা হয় এডুকেশন ইনস্টিটিউশনকে বলা হচ্ছে এরনেট। তারপরে চলে আসছে দেয়ার আর ডিফারেন্ট ইন্টারঅ্যাক্টিভ ফোর্সেস দ্যাট কম্বাইন টু সেভ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড দিজ আর।
তো এখানে কতগুলো মানে ডিফারেন্ট ইন্টারঅ্যাক্টিভ ফোর্সগুলোর মধ্যে কি বায়োলজিক্যাল ফোর্সেস, ফিজিওলজিক্যাল ফোর্সেস, লাইফ সাইকেল ফোর্সেস 1 2 3, এগুলো হলো ডিফারেন্ট শেপ অফ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড দিস। তারপরে বলা হচ্ছে হুইচ সেক্টর কন্ট্রিবিউটেড দ্য মোস্ট টু ইন্ডিয়ান জিডিপি 1947। তো এগ্রিকালচার 1947 মানে সময় সবথেকে বেশি জিডিপি কন্ট্রিবিউশন ছিল কার? এগ্রিকালচার, বলা হয় কৃষিক্ষেত্রে। হোয়েন ডিড স্যার সৈয়দ আহমেদ খান ফাইন্ড দ্য সায়েন্টিফিক সোসাইটি টু ট্রান্সলেট ইংলিশ বুক অন সায়েন্স অ্যান্ড আদার সাবজেক্ট ইন্টু উর্দু? 1864। তো বলতে হয়েছে যে ওই বিজ্ঞানের বিভিন্ন বইগুলোকে উর্দু ভাষায় রচনা তিনি কে করেছিলেন? সৈয়দ আহমেদ খান করেছে কত সালে? 1864 সালে। ইন হুইচ স্টেট দ্য বার্নপুর অ্যান্ড দ্য দুর্গাপুর আয়রন স্টিল প্ল্যান্ট লোকেটেড? এটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, বার্নপুর অ্যান্ড দুর্গাপুর আয়রন স্টিল। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে বার্নপুর অ্যান্ড দুর্গাপুর দুটোই অ্যাকচুয়ালি ওই বর্ধমানে অবস্থিত। বর্ধমান জেলায় অবস্থিত, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত, ব্যাস। তো এগুলো অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হয়েছিল ওই যখন ওই হয় মানে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিক্রমা শুরু হয়, সেই সময়কালে অ্যাকচুয়ালি এইগুলো তৈরি করা হয়। তার যাই হোক, তারপরে চলে আসছে রিলিজিয়াস সাইন্ট পোয়েট বিটুইন 13 to 17 সেঞ্চুরি। ধ্যানেশ্বর, নামদেব, একনাথ, তুকারাম বিলং টু দ্য হুইচ অফ দ্য ইন্ডিয়ান স্টেট? এরা ছিল মহারাষ্ট্রের, বলতে হবে যে ওই যখন ওই মহারাষ্ট্রে যখন আহ, মানে এই সময়কালটাতে এরা জন্মগ্রহণ করে মহারাষ্ট্রে। তার মধ্যে ছিল নামদেব, একনাথ, তুকারাম, এগুলো উল্লেখযোগ্য। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোইং country did Adani Defense and Aerospace sign a cooperation agreement with H Group June 2024 to establish the platform leveraging and defense and aerospace capability? সেটা অ্যাকচুয়ালি ইউনাইটেড আরব এমিরেটসের সাথে কে এ করলো? আদানি গ্রুপ এ করলো ডিফেন্স, আদানি গ্রুপের ডিফেন্স অ্যান্ড এরোস্পেস এজ গ্রুপের সাথে অ্যাকচুয়ালি একটা চুক্তি স্বাক্ষর করেছে। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং হরপ্পান ট্রেডিং পোর্টস ইজ ফাউন্ড আফগানিস্তান? আফগানিস্তানে হরপ্পার যে শিল্প অঞ্চলটা পাওয়া যায় সেটা ছিল শত্রুগাই। ইন তামিলনাড়ু হুইচ ডে পোঙ্গাল সেলিব্রেটেড ইন্টু কান্নুম পোঙ্গাল? কান্নুম পোঙ্গাল এ করা হয় 4th ডেতে। বলতে হবে যে এখানে 4th ডেতে পালন করা হয় কি? কান্নুম পোঙ্গাল। হাউ ডিড দ্য গ্লোবালাইজেশন ইম্প্যাক্ট ইন্ডিয়ান এগ্রিকালচার আফটার 1991? তো এনহ্যান্স কম্পিটিশন অ্যান্ড অ্যাক্সেস দ্য গ্লোবাল মার্কেট। তো গ্লোবাল মার্কেটকে অ্যাক্সেস করার জন্য একটা পাথ হয়ে দিয়েছে। 1991তে যখন এলপিজি সিস্টেম চালু হয়, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। অ্যাকর্ডিং টু দ্য সিকিউরিটি অ্যান্ড দ্য এক্সচেঞ্জ, বলা হয় সেবি ইন্ডিয়া, হাউ মেনি ইউনিক মিউচুয়াল ফান্ড ইনভেস্টার ওয়ার ইন্ডিয়া অফ জুন 2024? 4.7 crore। 4.7 crore মিউচুয়াল বলতে পেরেছে যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টার ওয়ার ইন ইন্ডিয়া 2024-এর জুন মাস পর্যন্ত। তারপরে বলা হচ্ছে 47 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ফলস এ রে অফ লাইট passing through the optical center of a lens after refraction from a convex lens will emerge parallel to the principal axis? এটা অ্যাকচুয়ালি ঠিক কথা নয়, এর মধ্যে ফলস এইটাই যে একটা লাইট যখন পাস করছে অপটিক্যাল সেন্টারের মধ্য দিয়ে তার রিফ্র্যাকশনটা মানে বিচ্ছুরণে কনভেক্স লেন্সের ক্ষেত্রে বলতে হবে যে ইমার্জ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, যে ঠিক প্রধান অক্ষের সাথে প্যারালাল হবে না, এটা ঠিক কথা নয়। তারপরে বলা হচ্ছে কোশি ইজ দ্য ট্রাইবিউটারি অফ দ্য রাইভার। কোশি হলো গঙ্গা নদীর, যমুনা এবং কোশি। হু প্রিসাইড ওভার দ্য মিটিং অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স? তো কাউন্সিল অফ দ্য মিনিস্টার্সের যখন মিটিং হয় তখন কে প্রিসাইড করে? এটা আর্টিকেল 74-এ আছে। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার। তো ইন জানুয়ারি 2024 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইম্পোজ রেস্ট্রিকশন হুইচ অফ দ্য ফলোয়িং পেমেন্ট মেথড অফ ব্যাঙ্ক? সেটা অ্যাকচুয়ালি পেটিএম ব্যাঙ্ক। পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর পেমেন্ট মেথডের উপর রেস্ট্রিকশন এনেছিল কে? সেটা হলো ওই আরবিআই। তো মোটামুটি আমরা কমপ্লিট করলাম। এটা আমাদের
সেকেন্ড অ্যাকচুয়ালি সেকেন্ড ডে মানে যেটা 3rd মার্চের সেকেন্ড শিফটের এক্সামিনে মানে সমস্ত জিকেগুলো। তো এর মাধ্যমে আমরা 5টা জিকে কমপ্লিট করলাম, মানে 250টার মতো জিকে টোটালি আমরা কমপ্লিট করলাম। এবং এর ভিডিওগুলো আমার এর পিডিএফ তো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং ভিডিও কেমন লাগছে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাও। আর এর পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপাতত ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।